হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। দিস ইজ ইয়োর মেন্টার সৈকত দাস। বাইরে পড়েছে জাঁকিয়ে শীত, আর তারই মধ্যে তোদের সবার রিকোয়েস্টে তোদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম অজৈব রসায়ন, যেটা থেকে তোদের পরীক্ষায় কিন্তু থাকছে 8 নাম্বার। এই ভিডিওতে তোরা অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্টটা পুরো পাচ্ছিস, আর এই ভিডিওটার মধ্যে যদি 50+ লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে সেই দিনই এই ভিডিওর পার্ট 2 অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেনটাও কিন্তু অত্যন্ত ডিটেলসের সাথে আপলোড হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে জৈব রসায়ন চলতরিতের ফার্স্ট পার্ট ও 36 নম্বরের শর্ট কোয়েশ্চেন সিরিজের প্রথম ভিডিও চলে এসেছে। যদি কেউ এগুলো না দেখে থাকিস তাহলে অবশ্যই সেগুলোকে দেখে নে, কারণ এইগুলো দেখে নিলে তোর প্রিপারেশনে কিন্তু একটা এক্সট্রা বুস্ট আসবেই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের যেটা প্রথমেই পড়তে হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার প্রস্তুতি। শুরু করার আগে জাস্ট একটা কথা বলি, অনেকে ভাবে এই চ্যাপ্টারটা হেভি মুখস্থ করতে হবে। তাদেরকে একটুখানি বলি, এই ভিডিওটা পুরো দেখ, কনসেপ্টসগুলোকে ক্লিয়ার করে নে, তাহলে দেখবি মুখস্থ করতেও সুবিধা হবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? চল শুরু করি। তাহলে প্রথমেই দেখ, এরকম হাবজি গুবজি ছবির মধ্যে ঢোকার আগে আমি তোদের সাথে কয়েকটা ছোট ছোট কথা বলি, মন দিয়ে শোন একটুখানি। এই যে জিনিসটার ব্যাপারে তোরা পড়তে চলেছিস, অ্যামোনিয়া, তাকে একটুখানি চিনে নে। অ্যামোনিয়াটাকে দেখ আমরা NH3 দিয়ে লিখে থাকি। এই NH3 বা অ্যামোনিয়ার যদি তোকে আণবিক ভর বার করতে বলে তাহলে তোকে নাইট্রোজেনের পারমাণবিক ভর জানতে হবে, সেটা হচ্ছে 14। নাইট্রোজেন থেকে হাইড্রোজেনে যাওয়ার সময় মধ্যিখানে একটা প্লাস। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কটা আছে বল? 3টে। তাহলে মোট কত হয়ে গেল বল? 17 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে আণবিক ভর যদি হয় 17 গ্রাম পার মোল, তাহলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে বল? আণবিক ভরের ঠিক হাফ, মানে 8.5। আশা করবো এই বিষয় তুই ক্লিয়ার করতে পেরেছিস। এবার একটুখানি গন্ধটা বলি। হ্যাঁ, অ্যামোনিয়ার যে গন্ধ আছে সেটা কিন্তু হচ্ছে তীব্র ঝাঁঝালো। যদি তুই এটাকে একটুখানি ফিল করতে চাস তাহলে কোনো একটা পাবলিক টয়লেটের পাশ থেকে একদিন সময় করে ঘুরে আসতে পারিস। ঠিক আছে, চল এবার একটুখানি মন দিয়ে শোনো আমার কথা। অ্যামোনিয়াটাকে যদি আমাদের প্রস্তুত করতে হয় তাহলে অ্যামোনিয়ার প্রস্তুতির জন্য দুরকম পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে আমরা নাম দিয়ে থাকি সাধারণ পদ্ধতি, আরেকটা পদ্ধতিকে আমরা নাম দিয়ে থাকি পরীক্ষাগার পদ্ধতি। এখন আমাদের সিলেবাসে দুটো থাকলেও আমাদের কিন্তু পরীক্ষাতে এই পরীক্ষাগার পদ্ধতিটাই এসে থাকে। সেই কারণে আমি এটাই করাচ্ছি। তোরা চাইলে সাধারণ প্রস্তুতিটা বাড়িতে একবার পড়ে নিতে পারিস যদি বাই চান্স দিয়ে দেয়। তো একটুখানি পরীক্ষাগার প্রস্তুতিটা বলার পূর্বেও তোদের সাথে ছোটোখাটো কয়েকটা গল্প আছে। কি কি গল্প? দেখ, এই যে দুটো আমি কম্পাউন্ড লিখছি, এদেরকে একটুখানি মন দিয়ে চিনে নে, খুব কাজে লাগতে চলেছে। এই যে CaO লিখলাম যেটা, এইটাকে আমরা বলে থাকি পোড়াচুন। আর এই যে আমি দেখ CaOH হোল টুয়াইস লিখলাম, এইটাকে আমরা বলে থাকি কলির কেষ্টচুন বা কলিচুন। এখন বিষয়টা হচ্ছে এই পোড়াচুন আর কলিচুনের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলতো? তুই যদি পোড়াচুনের মধ্যে একটুখানি জল মিশিয়ে দিস তাহলেই তুই দেখতে পাবি তুই কলিচুন পাচ্ছিস। কিভাবে পাচ্ছিস? দেখ, এই যে ক্যালসিয়াম আছে, তুই ক্যালসিয়ামটা বসিয়ে দে। দেখ, অক্সিজেন দুখানা আছে, আবার হাইড্রোজেনও দুখানা আছে। তাহলে তুই এরকম লিখতে পারিস তো, OH এর হোল টুয়াইস। আচ্ছা, এটাই তো কলির কেষ্টচুন। আচ্ছা, তার মানে এইরকম ভাবেই আমরা কিন্তু পোড়াচুন থেকে কলিচুন তৈরি করে নিতে পারি। ওকে, চলো এইবার একটুখানি কথা না বাড়িয়ে পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে ঢোকা যায়। পরীক্ষাগার প্রস্তুতির জন্য মেনলি লাগে কি সেটা একটুখানি জেনে নে, তারপরে পরীক্ষাগার প্রস্তুতিতে একদম ডিটেলে দেখবি তোদের সাথে আমি ডিসকাস করব। তাহলে আমি আগে একটুখানি চল লিখে নিই যে কী কী দ্রব্য আমাদের পরীক্ষাগার প্রস্তুতির জন্য ব্যবহার করতে হয়। প্রথমেই দেখ, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোদেরকে আমি একটুখানি শিখিয়ে দিই চল, যে কেন এটার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড হলো। দেখ, NH4+, এই যে আয়নটা আছে, এই আয়নটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। আর এই যে Cl-, এই আয়নটার নাম হচ্ছে ক্লোরাইড আয়ন। এই দুটো যখন একসাথে মেশে তখন এই NH4Cl একটা আয়নীয় যৌগ তৈরি করে, যার নাম কি? যার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এই অ্যামোনিয়াম ক্লোরাইডই কিন্তু অ্যামোনিয়া প্রস্তুত করার একটা খুব মুখ্য পদার্থ। এটার সাথে আর কি লাগবে? তুই এটার সাথে পোড়াচুনও নিতে পারিস, তুই এটার সাথে কলিচুনও দেখ নিতে পারিস। ঠিক আছে, তোকে আমি দুটো সেপারেট বিক্রিয়া করে বিষয়গুলো একটু বুঝিয়ে দিই চল। দেখ, তবে একটা জিনিস খেয়াল রাখিস কিন্তু, যে যখনই তুই নিবি এই দুটো পদার্থ, তুই এটা নিল, এটা একদম তোকে পারফেক্টলি নিতে হবে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবেই লাগবে। তুই যে কোনো একটা এটার মধ্যে চুজ করে নে। তবে খেয়াল রাখিস যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এদের যে ভরের অনুপাতটা হয়, যে ওজন অনুপাতটা হয়,
সেটা কিন্তু 1:3 হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে যদি তুই 1 গ্রাম NH4Cl নিস, তোকে 3 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিতে হবে। এই বিষয়টা কিন্তু খুব 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 দরকারি। একটু এবার বিক্রিয়াগুলো শেখানো যাক। প্রথমেই দেখাই একটু পোড়াচুন ইউজ করে। পোড়াচুনের সাথে যখনই বিক্রিয়া হবে, দেখ NH4Cl প্লাস CaO, কিভাবে বিক্রিয়াটা তোকে ডিজাইন করতে হবে দেখে নে। দেখ এখানটায় ক্যালসিয়াম আছে, এখানটায় ক্লোরিন আছে। ক্যালসিয়াম যখনই ক্লোরিনকে দেখবে সঙ্গে সঙ্গে বলবে তুই আমার সাথে এসে একটুখানি যুক্ত হয়ে যা। তাহলে কি উৎপন্ন করবে বল? CaCl2 তৈরি করবে। কেন CaCl2 তৈরি করবে? তার কারণ ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, যৌগ গঠনের সময় ক্রস হয়ে যাবে এবং CaCl2 তৈরি হবে। আচ্ছা, আর কি তৈরি হবে মন দিয়ে দেখ। এই যে NH4 যে পার্টটা আছে সেটা দুটো পার্টে ভাগ হবে। একটা দেখ NH3 তৈরি করবে, একটা দেখ হাইড্রোজেন তৈরি করবে। আচ্ছা, এই যে NH3টা আছে এটাই তো অ্যামোনিয়া, তাহলে এইটা দেখ অ্যাজ ইট ইজ এখানটায় বসে গেল। আচ্ছা, আর কি তৈরি হবে? তুই হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, তুই অক্সিজেন দেখতে পাচ্ছিস। মনে 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 হচ্ছে না যে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে জল তৈরি হয়? চলো বাকিটা আমি ব্যালেন্স করে বুঝে দেবো। চলো একটুখানি মন দিয়ে দেখো। ক্লোরিনের এখানে 2 আছে, তার মানে নিশ্চয়ই এর আগে আমাকে একটা 2 বসাতে হবে। খুব ভালো। এবার একটুখানি দেখ, তাহলে হাইড্রোজেন মোট কটা আছে বল আমাকে একটুখানি। হাইড্রোজেন দেখ এখানটায় আমি দেখতে পাচ্ছি 4 2 8 খানা হাইড্রোজেন আছে। খুব ভালো কথা। আমি দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার এখানটায় 3টে হাইড্রোজেন আছে, আবার আমি দেখতে পাচ্ছি জলের এখানে 2টো হাইড্রোজেন আছে, মানে মোট 5 খানা হাইড্রোজেন আছে। আচ্ছা, এবার একটুখানি দেখি। দেখ নাইট্রোজেন 2 খানা আছে, তার মানে এখানটা একটা আমাকে বাধ্য 2 বসাতেই হবে। তাহলে দেখ তো এবার হাইড্রোজেন এখানটায় দেখ 6 খানা হয়ে গেল, আর এখানটায় 2 খানা হয়ে গেল। মিলে গেল তো? একদম ক্লিয়ার হয়ে গেল। চলো ব্যালেন্সও দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবেই দেখ কত সহজে তোরা যে বিক্রিয়াটাকে মুখস্থ করতিস, আমি সেই বিক্রিয়াটাকে তোদের সামনে উপস্থাপন করে দিলাম। ঠিক একই রকমভাবে তুই যদি চাস, তুই কলিচুনের সাথেও বিক্রিয়া করতে পারিস একই রকমভাবে। দেখ অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaOH এর হোল টুয়াইস আমি নিয়ে নিলাম। ঠিক আছে, একটু জিনিসটা মাথায় রাখিস, এটা একটা সলিড পদার্থ হয়, এটাও একটা সলিড পদার্থ হয়। ঠিক আগের বারেও এইটাও দেখ অ্যামোনিয়াম ক্লোরাইডও একটা সলিড পদার্থ, ক্যালসিয়াম অক্সাইডও একটা সলিড পদার্থ। যেটা উৎপন্ন করছে ক্যালসিয়াম ক্লোরাইড সেটাও একটা সলিড পদার্থ। কিন্তু এই যে দুখানা আছে, এই অ্যামোনিয়াটা একটা গ্যাস, আবার এই যে H2O আছে সেটাও কিন্তু দেখ ভেপার ফর্মে থাকে, তাহলে সেটাও একটা গ্যাস। ঠিক আছে। আচ্ছা, এইবার একটুখানি খেয়াল করে দেখ এর বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে। একই রকম কনসেপ্ট, এখানটায় ক্যালসিয়াম আছে, এখানটায় ক্লোরিন আছে। কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। হলো একই কনসেপ্ট। এই যে NH4টা ভেঙে যাবে কিসে বল? NH3 আর হাইড্রোজেনে ভেঙে যাবে। তাহলে একই রকমভাবে এখানটায় কি উৎপন্ন হলো? NH3 উৎপন্ন হলো। দেখ হাইড্রোজেন এখানটায় H আর O কে দেখতে পাচ্ছে। কি যৌগ তৈরি করার ইচ্ছা জাগছে তার মনে? জল তৈরি করার। একদম ক্লিয়ার। এইবার একটুখানি ব্যালেন্সগুলোকে করে ফেলি। দেখ এখানটায় আমি দেখতে পাচ্ছি যে ক্লোরিন আছে 2 খানা, তাহলে আমাকে বাধ্য এখানটা একটা 2 বসাতে হবে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন হয়ে গেল 2 খানা, তাহলে আমি বাধ্য অ্যামোনিয়ার আগে একটা 2 বসানোর জন্য। এবার একটুখানি যেহেতু এখানে একটু CaOH এর হোল টুয়াইস আছে, একটা এক্সট্রা ব্যালেন্স করতে হয়। ভালো করে একটুখানি অক্সিজেনটা কাউন্ট কর। দেখ অক্সিজেন কতগুলো আছে? 2 খানা আছে। তাহলে অক্সিজেন এখানে তো একটা আছে, তাহলে তার সামনে কত বসাবো বল? 2 বসাবো। দেখ তো পুরো মিলে গেল। হাইড্রোজেন কটা হয়ে গেল? মোট 4টে। হাইড্রোজেন এখানে কটা হয়ে গেল বল? 6টা। তাহলে মোট হাইড্রোজেন এই পার্টটাতে কটা হয়ে গেল বল? 10টা। এবার একটুখানি এদিকটায় দেখি, এখানটা হাইড্রোজেন কটা বল? 2টো। এখানটা হাইড্রোজেন কটা বল? 4 2 8টা। তাহলে একদম দেখ ব্যালেন্সটা মিলে গেল। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এরকম ভাবেই কিন্তু দেখ তুই বিক্রিয়াটা করতে পারিস। এখানেও দেখ ক্যালসিয়াম ক্লোরাইডটা কি হয়ে যাবে বল? সলিড হয়ে যাবে। আর এই যে অ্যামোনিয়াটা সেটা কিন্তু দেখ গ্যাসিয়াস সাবস্টেন্স, এই H2ওটাও কিন্তু দেখ ভেপার সাবস্টেন্স। ঠিক আছে। এইবার এই যে বিক্রিয়াটা দেখ তোকে আমি দেখালাম, এই বিক্রিয়ার ফলে দেখ 2 খানা গ্যাস এখানে উৎপন্ন হয়েছে, একটা জলীয় বাষ্প আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তুই যে কোনো একটা বিক্রিয়া তোকে পরীক্ষার সময় যদি বলে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করে করতে, তুই এটা লিখে দিতে পারিস। যদি বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে করতে, তুই এটা লিখে দিতে পারিস। যদি কিছুই না বলে দেয়, তুই অবশ্যই এটা দেখাস। ঠিক আছে। আর অবশ্যই এই একটা শর্ট কোয়েশ্চেন ভালো করে মাথায় রাখিস, ওজনের যে অনুপাতটা হয় সেটা 1:3 হয়। ঠিক আছে। চলো মন দিয়ে একটু এবার ছবিটা খেয়াল কর। দেখ এই যে এই গোলতল ফ্লাস্কটা দেখতে পাচ্ছিস, এই গোলতল ফ্লাস্কের ভেতরেই দেখ নেওয়া হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে পোড়াচুন, যেটা দিয়ে আমরা বিক্রিয়াটা করলাম। এবার খেয়াল কর, এই যে ফ্লাস্কটা আছে তার মুখটাকে এরকমভাবে কর্ক দিয়ে আটকে দেওয়া হয়েছে। কর্কের ছিপি পাওয়া যায় যাতে ওখান থেকে গ্যাসটা বেরিয়ে না যেতে পারে।
আচ্ছা, নিচে থেকে দেখ বুনসেন বার্নার দিয়ে হিট করা হচ্ছে, তার মানে এই বিক্রিয়াটা করার জন্য অবশ্যই হিট করতে হয়। এইবার যখনই দেখ আমি হিট করছি, তোরা জানিস এর ফলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে অ্যামোনিয়া এবং তার সাথে জল। ক্যালসিয়াম ক্লোরাইডটা তো দেখ সলিড হয়, তার মানে ভেতরে থেকে যায়, কিন্তু অ্যামোনিয়া আর জল কিন্তু সলিড হয় না। দেখ এই যে এই গোলতল ফ্লাস্কের এখান থেকে একটা পাইপ লাগানো আছে দেখতে পাচ্ছিস, এই পাইপের মধ্যে দিয়ে এই অ্যামোনিয়া আর জলের বা বলতে পারিস জলীয় বাষ্পের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু পাস করে। এটা কোথায় লাগানো আছে? এটা কিন্তু একটা পোড়াচুন স্তম্ভের মধ্যে লাগানো আছে। কেন পোড়াচুন স্তম্ভে লাগানো আছে সেটাও একটু এক্সপ্লেন করি চ। দেখ এই যে পোড়াচুন আছে ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা জলাকর্ষী পদার্থ। জলাকর্ষী মানে এটা জল শোষণ করে নিতে পারে। তোর যে অ্যামোনিয়াটা প্রস্তুত হয়েছে সেই অ্যামোনিয়ার মধ্যে একটা জলীয় বাষ্প মিশে রয়েছে। তুই কি চাস সেটা, যে তুই একটা এমন অ্যামোনিয়া তৈরি করবি যেটার মধ্যে জলীয় বাষ্প মিশে থাকুক? একদম চাস না। তাহলে এইটাকে আমাদেরকে আউট করতে হবে। তাহলে ওই কারণের জন্যই এই পুরো গ্যাসিয়াস মিশ্রণটাকে পোড়াচুন স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করা হয়। তাহলে যখনই চালনা করা হয় এই পোড়াচুনটা এই অ্যামোনিয়ার মধ্যে মিশে থাকা জলীয় বাষ্পটাকে সংগ্রহ করে নেয়। এবং দেখ এই রকম পোড়াচুন স্তম্ভের মধ্যে দিয়ে আরও একখানা পাইপ লাগানো আছে, সেই পাইপের মধ্যে দিয়ে কেবলমাত্র পিওর অ্যামোনিয়া এই উল্টানো গ্যাস জারের মধ্যে প্রবেশ করে। এখন তোর একটুখানি অবাক লাগতে পারে যে গ্যাস জারটাকে এরকমভাবে উল্টে কেন রাখা হয়েছে। তাহলে এইটারও পেছনে যে সায়েন্সটা আছে সেটাও একটুখানি এক্সপ্লেন করি চ। এই যে অ্যামোনিয়া যেটা আছে, দেখ এরকম একটা ধর পোড়াচুন স্তম্ভ আমি এখানটা এঁকে দিচ্ছি একটুখানি। ধর এই যে পোড়াচুন স্তম্ভটা যেটা আছে, এখানটা ভেতরে অনেক এমনি পোড়াচুনের এসব দেওয়া থাকে, এই দেখবি অরিজিনাল ছবিটার মধ্যে তোকে দেখাবো এক্ষুনি। তো এইটার মধ্যে দিয়ে কে পাস করলো বল? এটার মধ্যে দিয়ে পাস করলো অ্যামোনিয়া এবং জলীয় বাষ্পের মিশ্রণ। এখন এর মধ্যে থেকে একখানা পাইপ দেওয়া রয়েছে, সেই পাইপটা এরকমভাবে একটা উল্টানো গ্যাস জারের মধ্যে ওপেন করা রয়েছে। এইখান থেকে কে বেরোবে বল? শুধুমাত্র অ্যামোনিয়া বেরোবে একদম। কারণ এই যে পোড়াচুন যেটা আছে সেই পোড়াচুনের সাথে জলের বিক্রিয়ার ফলে তোরা প্রত্যেকেই জানিস এখানটায় কলিচুন উৎপন্ন হয়ে গেছে। এই জন্যই পোড়াচুনকে জলাকর্ষী পদার্থ বলা হয়। তো এখান থেকে যে পিওর অ্যামোনিয়াটা গেল, মাথায় রাখিস এটা কিন্তু বায়ু অপেক্ষা অনেক হালকা হয়। এবার তুই একটুখানি খেয়াল কর, যদি আমি গ্যাস জারটাকে সোজা করে এর মধ্যে এরকমভাবে পাইপটাকে ঢোকাতাম, তাহলে যে অ্যামোনিয়াটা পাইপ থেকে বেরোতো সে তো বেরোনোর সাথে সাথেই এরকমভাবে উড়ে পালিয়ে যেত, কারণ সে তো বায়ু অপেক্ষা হালকা। সেই জন্যই এইরকম উল্টানো গ্যাস জার দেওয়া হয়, যাতে যে অ্যামোনিয়াটা এখান থেকে এই পাইপের মধ্যে থেকে বেরোলো সেই অ্যামোনিয়াটা এই ওপরে গিয়ে গ্যাস জারের মধ্যে এরকমভাবে জমে যাবে। আর নিচে কে থাকবে বল? এই নিচেটায় এখানটায় এয়ার থাকবে। তাহলে এই জায়গাটাতে দেখ এয়ার থাকলো, আর এখানটায় কিন্তু দেখ অ্যামোনিয়াটা গিয়ে বসে পড়লো। ঠিক আছে, যখনই হালকা গ্যাস থাকবে, হালকা গ্যাস কিন্তু এরকমভাবে ওপরের দিকে দেওয়ালের মধ্যে উঠে চলে যাবে। তোরা প্রত্যেকে ফিল করতে পারিস, যখন আমাদের দেখবি ছোটবেলায় বেলুন দেওয়া হতো, যে বেলুনগুলো উঠতো ছেড়ে দিলেই কোথায় উঠে যেত? ওপরে উঠে যেত না? একদম ওই কনসেপ্ট। চলো এইবার একটুখানি মন দিয়ে দেখ, এই যে অ্যামোনিয়াটাকে তো আমরা সংগ্রহ করে নিলাম উল্টানো গ্যাস জারের মধ্যে, তো তার একটা অরিজিনাল ছবিও দেখতে পাচ্ছিস তোরা এখানটায়। একটা গোলতল ফ্লাস্ক, মুখের মধ্যে কর কাটকানো, ভেতরে বিক্রিয়া হচ্ছে বুনসেন বার্নার। তাহলে এখান থেকে যে মিশ্রণটা দেখ পাস করছে, সেই মিশ্রণটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে জলীয় বাষ্পের মিশ্রণ। সেই মিশ্রণটাকে একটা পোড়াচুন স্তম্ভের মধ্যে ঢোকানো হলো। এইখানটায় দেখতে পাচ্ছিস তোরা পোড়াচুন আছে। পোড়াচুন স্তম্ভের মধ্যে থেকেই দেখ একটা পাইপ কানেক্ট করা আছে এরকম একটা উল্টানো গ্যাস জারের মধ্যে, যে গ্যাস জারের এই ওপরের দিকটাতে গিয়ে অ্যামোনিয়াটা কালেক্ট হয়ে যাবে। এই ছিল দেখ গোটা অ্যামোনিয়া প্রস্তুতি, এবং সেই অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করার একটা খুব সুন্দর এবং সাইন্টিফিক প্রসেস। আশা করছি ব্যাপারটা পুরোপুরিভাবে বোঝা গেছে। তাহলে গ্যাস কিভাবে সংগ্রহ করতে হয়, গ্যাস কিভাবে শুষ্ককরণ করতে হয়, কিভাবে সেটাকে এরকম একটা ফ্লাস্কের মধ্যে কেন পুড়তে হয়, মানে কেন ওই জিনিসটাকে উল্টে দিতে হয়, সব কিছু তোদের কাছে এখন কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এইবার নেক্সট কনসেপ্ট। ফ্লাস্কের মধ্যে আমরা অ্যামোনিয়া ঢুকিয়ে দিয়েছি, খুব মজা, খুব ভালো। তাহলে এখানটায় আমাদের রয়েছে অ্যামোনিয়া, আর এই ফ্লাস্কের মধ্যে তো এয়ারও রয়েছে, এই জায়গাটায় রয়েছে এয়ার। আমাদের তো অ্যামোনিয়াটাকে চাই, সেই কারণে এয়ারটাকে তো তাড়াতে হবে। তাহলে এয়ারটাকে এই ফ্লাস্কের তলা থেকে তাড়াবো তো, সেই কারণেই বলা হয় অ্যামোনিয়াকে সংগ্রহ করতে গেলে সেটাকে বায়ুর কোথা থেকে অপসারণ করছি রে? নিচে থেকে। তাহলে কি লিখবো বল? নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করতে হয়। আশা করব এই পুরো কনসেপ্টটা
তোদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার যে অ্যামোনিয়ার যে টোটাল ব্যাপারটা পরীক্ষাতে দেয় সেটা আমরা এবার পুরো পারবো। কমপ্লিট। চলো নেক্সট। দেখো একটা প্রশ্ন দেয় এখান থেকে যে জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় না কেন। মাথায় রাখবি অ্যামোনিয়া যেটা আছে সেটা জলে প্রচন্ড পরিমাণ দ্রাব্য। মানে এটাকে যদি তোকে আমাকে একটুখানি মানে মানে হিসাব করে দেখাতে হয় যে ঠিক কতটা দ্রাব্য, তাহলে তোকে আমি একটা ক্যালকুলেশন লিখে দিচ্ছি। দেখ যে এনটিপিতে 1 আয়তন জলে, মানে এটা পড়লেই তুই বুঝতে পেরে যাবি যে কতটা ঠিক দ্রাব্য। 1 আয়তন জলে প্রায় 1150 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছিস? তুই 1 আয়তনের জল নিয়ে আয়, তার মধ্যে 1150 আয়তন অ্যামোনিয়া ঢুকে যাবে। ঠিক আছে, এই কারণেই জলের নিম্ন অপসারণের মাধ্যমে অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় না। তাহলে আমরা শুধুমাত্র জলটাই পাবো আর এত কষ্ট করে তৈরি করা অ্যামোনিয়াটাকে পাবো না। ওকে চলো দেখ, মাথায় রাখ একটা কথা, অ্যামোনিয়াকে শুষ্ককরণের জন্য কাকে ইউজ করা হলো? ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করা হলো। যে ক্যালসিয়াম অক্সাইড অতটাও ফেমাস নয় কিন্তু শুষ্ককরণের জন্য। এটাকে শুধুমাত্র তুই এই অ্যামোনিয়া শুষ্ককরণের কাজেই দেখতে পাবি, আর কিন্তু কোথাও দেখতে পাবি না। টিপিক্যালি মার্কেটে অ্যাভেলেবেল খুব ভালো ভালো জলাকর্ষী পদার্থের মধ্যে একজন হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, একজন হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড, আরেকজন হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। কিন্তু অ্যামোনিয়া শুষ্ককরণে এদের কোনোটাকেই ব্যবহার করা হয় না। কারণটা কি? কারণটা একটু ভালো করে শোন। অ্যামোনিয়ার যদি তুই একটুখানি গঠনটা দেখিস, যারা যারা এই গঠনটা সম্পর্কে আনঅ্যাওয়্যার, যারা এটা জানিস না, তারা কিন্তু আমার ওই একটা দেখবি 36 নম্বরের সেশন শুরু হয়েছে, যেখানে আমি ফিজিক্যাল সায়েন্সের 36 মার্কসের শর্ট কোয়েশ্চেনকে পরপর কভার করছি। যদি তুই ওই ভিডিওগুলো দেখে নিস পরপর, তাহলে কিন্তু তোরা 36 মার্কসের জন্য কোথাও যেতে হবে না, তোর পুরো ক্লিয়ার। তো ওখানেই ফার্স্ট ভিডিওতে একটা প্রশ্ন ছিল, যেখানে আমি অ্যামোনিয়ার এই স্ট্রাকচারটা, তার লোন পেয়ার, তার বন্ড পেয়ার, তার সমযোজী বন্ধনকে ডিটেলে ডিসকাস করেছি। চাইলে একবার গিয়ে দেখে নিতে পারিস। চল দেখ, অ্যামোনিয়ার মাথার উপরে কি থাকে বল? এরকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকে। মাথায় রাখবি অ্যামোনিয়া কিন্তু তার এই লোন পেয়ারটাকে ডোনেট করতে পারে, দান করতে পারে। আর যারা লোন পেয়ারকে ডোনেট করতে পারে তাদেরকে আমরা বলে থাকি ক্ষার। ব্যাপারটা বুঝতে পারলি? আরও একটা লজিক তোকে বলি। দেখ, যখন নির্গম নল দিয়ে বের হচ্ছিল অ্যামোনিয়াটা, তখন অ্যামোনিয়ার সাথে কে মিশেছিল? তুই বলবি জল মিশেছিল। অ্যামোনিয়া আর জলের মিশ্রণ যখন হয় তখন তৈরি হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কিন্তু যদি তুই দেখিস একটা আয়নীয় পদার্থ, সেটা দুটো পার্টে ভেঙে যেতে পারে। একটা হচ্ছে NH4+, আর একটা হচ্ছে OH-। আচ্ছা, OH- দেখে তোর মনের মধ্যে কি কোনো একটা ভাবনা জন্মাচ্ছে যে OH- তো ক্ষারকত্বকে নির্দেশ করে? তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণটাও কি বল? একটা ক্ষার। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড কি একটা? ক্যালসিয়াম অক্সাইড তো চুন মানে কি? ক্ষার। সেই কারণেই একটু এবার আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এই জন্যই অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয়েছিল। কারণ অ্যামোনিয়াও ক্ষার, ক্যালসিয়াম অক্সাইডও ক্ষার। ক্ষারের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। কিন্তু তুই একটু খেয়াল কর, গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক অক্সাইড। যারা জানিস না ফসফরাস পেন্টঅক্সাইডকে কেন আম্লিক অক্সাইড আমি বলছি, তাদেরকে একটুখানি বলে দিই। এই ফসফরাস পেন্টঅক্সাইড যদি জলের সাথে বিক্রিয়া করে, তাহলে তৈরি করে একটা অ্যাসিড, যে অ্যাসিডটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তুই যদি ব্যালেন্স করিস, এখানটা একটা 2 বসাতে হবে, আর এখানটা তাহলে একটা 3 বসাতে হবে। এই ফসফরিক অ্যাসিড তৈরি করার জন্যই এটাকে আম্লিক অক্সাইড বলা হয়ে থাকে। আর এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এটা খুব ভালো জুট যৌগ গঠন করতে পারে। যারা জুট যৌগের ব্যাপারে জানিস না, তারা আমার জৈব রসায়নের 1 শট রিভিশন ভিডিওটা দেখে নে, বিশ্বাস কর ঝড়ের মতো ক্লিয়ার হয়ে যাবে। চল এবার একটুখানি মন দিয়ে দেখ যে এদের 3 জনকে কেন ইউজ করা হলো না। তাহলে সেটা তো মোটামুটি ক্লিয়ার। এবার একটুখানি বিক্রিয়া করে দেখাই। দেখো, যখন অ্যামোনিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তখন তো রিয়াকশনটা হয়ে যায়। তার কারণ এটা অ্যাসিড আছে, এটা একটা বেস আছে, আর অ্যাসিড আর বেসের মধ্যে তো রিয়াকশন হবেই। কি তৈরি হয়? তৈরি হয় অ্যামোনিয়াম সালফেট, NH2+SO4। কারণ এটা NH2+ কেন হলো? অ্যামোনিয়াম যে আয়নটা আছে তার যোজ্যতা হচ্ছে 1, আর SO4 2- এর যোজ্যতা হচ্ছে 2। ওই জন্যই দেখ যৌগ গঠনের সময় এরকমভাবে ক্রস হয়ে গেল। ঠিক আছে, একদম ইন ডিটেল বুঝতে পারছিস প্রত্যেকে?
ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দে, ভিডিওটাকে লাইক করে নিজের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দে। আচ্ছা, অ্যামোনিয়ার সাথে যখন, আচ্ছা এটা একটু ব্যালেন্স করে দিই, বল এখানটা একটা 2 বসাতে হবে। চলো, অ্যামোনিয়ার সাথে যখন দেখো P2O5 এর বিক্রিয়া হয়, মাথায় রাখবি P2O5 যখন বিক্রিয়া করে একটু জলের সাথে এরকমভাবে একটা জলীয় দ্রবণে বিক্রিয়া করতে হয়, তাহলে কি উৎপন্ন হয় বল? অ্যামোনিয়াম ফসফেট বলে একটা পদার্থ উৎপন্ন হয়, NH4 3PO4। ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়ার সাথে যখন দেখ ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করে জুট যৌগ গঠন করে, সেটাকে কেমন করে দেখাবো? দেখ CaCl2.8NH3। তাহলে এই 3টে বিক্রিয়া কিন্তু তোকে অবশ্যই পরীক্ষার সময় লিখে দিতে হবে। ঠিক আছে, এটাকে একটুখানি ব্যালেন্স করি। এখানটায় 3 আছে, তার মানে এখানটা একটা 6 বসালে হয়ে যাচ্ছে, 3 6 18, তার মানে এখানটা একটা তোকে 3 বসাতে হচ্ছে। চল দেখ, আশা করছি মিলেছে। আচ্ছা, এখানটা একটা 2, তাহলে এই যে হ্যাঁ একদম পারফেক্ট মিলে গেছে। চলো, তাহলে এইভাবেই কিন্তু দেখ তুই 3খানা রিয়াকশানকে এবং এই ডিটেলসটাকে যদি তুই পরীক্ষাতে লিখে দিতে পারিস, এই VVI কোয়েশ্চেনটা কিন্তু তোর একদম ডান হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট তাহলে এই পর্যন্ত। নেক্সট যাই এবার একটু, চলো দেখি কি আছে এবার পরের টপিক। দেখো, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়া খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষাতে 1 নম্বরের জন্য খুব দরকার এটা। দেখো, লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া এই দুটো জিনিসকে দেখে কিন্তু সেম মনে হতে পারে, অনেকে লাইকার মানেই তরল ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। দেখো, অ্যামোনিয়ার যে গ্যাসটা আছে, তোরা তো প্রত্যেকেই জানিস যে NH3 কিন্তু একটা গ্যাস হয়। এই অ্যামোনিয়া গ্যাসটাকে যদি তুই প্রচণ্ড রকম প্রেশার দিস এবং তার উষ্ণতাটাকে যদি তুই কমিয়ে দিস, তাহলে তুই দেখতে পাবি যে অ্যামোনিয়া গ্যাসটা লিকুইডে কনভার্ট হয়ে গেছে। এই লিকুইডটাকে কিন্তু আমরা বলবো লিকুইড অ্যামোনিয়া। এই লিকুইড অ্যামোনিয়ার মধ্যে কিন্তু কোনো ক্ষার ধর্ম থাকে না, মাথায় রাখবি সবসময়। আর লাইকার অ্যামোনিয়া জিনিসটা কি? লাইকার অ্যামোনিয়া জিনিসটা হচ্ছে এরকম একটা ডেফিনেশন দেখবি পরীক্ষাতে খুব আসে, লাইকার অ্যামোনিয়া কাকে বলে, এটা লিখে দিবি যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার, এবার এই যে কথাটা লিখছে এটা মন দিয়ে শুনবি, গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এবার এই কথাটা শুনে তুই কি বুঝলি? অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। একটু আগে তোদেরকে কি শেখালাম যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কেমনি হয়? তুই বলবি ক্ষারধর্মী হয়। তাহলে এই যে লিকুইড অ্যামোনিয়াটা কিন্তু ক্ষারধর্মী ছিল না, কিন্তু লাইকার অ্যামোনিয়াটা কি হয়ে গেল বল? ক্ষারধর্মী হয়ে গেল। আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে, লাইকার অ্যামোনিয়ার মধ্যে কত % অ্যামোনিয়া দ্রবীভূত থাকে? তুই বলবি 35%। ঠিক আছে, কমপ্লিট। চলো, তাহলে যদি তোমাকে পার্থক্য লিখতে দেয়, তুমি দুটো পার্থক্য লিখে দেবে তো। একটা হচ্ছে অ্যামোনিয়ার, এই দুটো অ্যামোনিয়ার ডেফিনেশন লিখবে, আর একটা কি লিখবে? লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। একদম পারফেক্ট, কমপ্লিট। চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে, লাইকার অ্যামোনিয়া বোতল ঠান্ডা করে কেন খুলবে? আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে এটাই, যদি কখনো লাইভ ক্লাসে কারোর সাথে দেখা হয় তখন কিন্তু অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। যারা আমার কাছে অফলাইনে পড়ে তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সটার কথা জানে যে কি হয়েছিল লাইকার অ্যামোনিয়ার সাথে। চলো এবার একটুখানি বলি, লাইকার অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করে কেন খুলতে হয়। ধর এই যে বোতলটার আমি ছবি দিয়েছি, এটা লিকুইড অ্যামোনিয়া আছে, কিন্তু এরকমই বোতলের মধ্যে লাইকার অ্যামোনিয়াও থাকে। তো বিষয়টা কি হয়, একটু আমি আমার মানে ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট বিদ্যাটা একটু প্রয়োগ করি। এবার একটু দেখ, খুব সুন্দর, এই একটু বেশি খারাপ এঁকে দিয়েছি আজকে। ধর এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল, ঠিক আছে, এর মধ্যে আছে, বলে দিই একটুখানি, না তো লোকে ভাববে কিসের বোতল এঁকেছে, মানে হট ব্যাগ মনে হচ্ছে, সেই দেখবি হট ওয়াটার ব্যাগগুলো যেগুলো হয়। তাহলে এই যে দেখ লাইকার অ্যামোনিয়া যেটার বোতলটা আমি এঁকেছি, এই বোতলটার মধ্যে কি রয়েছে? লাইকার অ্যামোনিয়া রয়েছে, এরকমভাবে তরল অবস্থায় রয়েছে। মাথায় রাখবি একটা কথা, লাইকার অ্যামোনিয়াকে যদি তুই নর্মাল টেম্পারেচারে রাখিস, মানে এখানটায় প্রশ্নটা করেছে ঠান্ডা করে খুলতে হয়, কিন্তু আমি তোকে বলছি যদি তুই নর্মাল টেম্পারেচার এটাকে রাখিস তাহলে কি হয় দেখ, এই যে লিকুইড থেকে কিছু পরিমাণ অ্যামোনিয়া এরকমভাবে গ্যাসে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এই লিকুইডের ওপরটাতেই এরকমভাবে অ্যামোনিয়া গ্যাস ভর্তি থাকে, এবং এত পরিমাণে ভর্তি থাকে যে এখানটা অ্যামোনিয়া গ্যাসের কিন্তু একটা বিরাট প্রেশার থাকে। এবার যখন সেই প্রেশারটার মধ্যে তুই এই ছিপিটাকে খুলবি, সঙ্গে সঙ্গে কি হবে, এই গ্যাসটা প্রেশারের জন্য বাইরে বেরোতে চাইবে, আর শুধু তো গ্যাস বেরোবে না, তার সাথে কিছুটা লিকুইড নিয়ে বেরোবে। আর যখনই লিকুইডটা নিয়ে বেরোবে সেটা তোর মুখের মধ্যে পড়তে পারে, আর মুখের মধ্যে পড়লে কিন্তু খুব ডেঞ্জারাস, মানে যদি চোখের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এবার এই জন্যই লাইকার অ্যামোনিয়ার বোতলকে খোলার সময় একটুখানি
ঠান্ডা করে খুলতে হয়। যখনই তুই নর্মাল টেম্পারেচার থেকে টেম্পারেচারটাকে একটুখানি কমিয়ে জিনিসটাকে ঠান্ডা করে দিবি, তুই দেখবি পুরো যে অ্যামোনিয়া গ্যাসটা ওর মধ্যে ছিল সেই অ্যামোনিয়া গ্যাসটা আবার তরল হয়ে গেছে এবং তুই তখন চিপিটা খুললে আর সেটা বাইরে আসছে না। এটাই কিন্তু ছিল এর পেছনের সায়েন্স। চলো নেক্সট প্রশ্ন এবার একটুখানি দেখা যাক এবার কি আছে। চলো তাহলে মোটামুটি বেসিক সব ক্লিয়ার। আমাদের এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। এতদিন ধরে পড়াতে পড়াতে আমি দেখেছি এর আগের পার্টটা অব্দি ছেলেমেয়েরা করে নেয়, কিন্তু এই জায়গাটাতে একটু এসে সমস্যায় পড়ে। সেই জন্য আমি তোকে বলছি এই ভিডিওটা দেখার পরে 2 থেকে 3 বার অন্তত প্রত্যেকটা বিক্রিয়াকে না দেখে লেখ। তোদের সুবিধার জন্য আমি এই ভিডিওটার মধ্যে প্রথমে বিক্রিয়া লিখবো, তারপরে থিওরি এক্সপ্লেন করব। সমস্যা কি হয় জানিস তো, ছেলেমেয়েরা প্রথমেই থিওরি পড়ে ঘাবড়ে যায়। প্রথমে বিক্রিয়াটা যদি তুই লেখা শিখে যাস, তুই নিজেই থিওরিটা লিখতে পারবি। এতে কি হবে, তোর লেখার যে ক্যাপাবিলিটি সেটাও নিজের ভাষায় হবে, কোনো মুখস্থ বিদ্যা চলবে না, আর তুই বিক্রিয়াটাকেও ভালো করেই মনে রাখতে পারবি, কারণ তোর কাছে বার্ডেন কম থাকবে। তো একটুখানি আগে বলি অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম কি কি আছে। প্রথমেই দেখ যেটা খুব ফেমাস সেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। সেখানে মোটামুটি 3খানে অ্যাসিডের সাথে বিক্রিয়া পড়তে হয়। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া। সেকেন্ড দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। থার্ড দেখো যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে অনুঘটক জনিত জারণ। অনুঘটক জনিত জারণ। ফোর্থ দেখো যে বিষয়টা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে বিভিন্ন ধাতব লবণের সাথে বিক্রিয়া। এখানে বিভিন্ন ধরনের কালারের ব্যাপার আছে, সেই কালারগুলো সব ছবি আমি আজকে এনেছি। নেক্সট যে জিনিসটা দেখো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটা কিন্তু হচ্ছে কপার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া। আর 6 নম্বর দেখো যেটা প্রত্যেক বছরই সবাই বলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থাকে এবং সত্যি এটা খুব দরকার, সেটা হচ্ছে অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া বা নেসলার বিকারকের সাথে বিক্রিয়া। এর পাশাপাশি আমি আরও একটা জিনিস তোদেরকে এক্সট্রা করাবো, সেটা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে তার পরীক্ষাটা, অর্থাৎ সোডামাইড টেস্ট যেটাকে বলে থাকি আমরা, সেই টেস্টটাও করাবো। তো একটু এক এক করে শুরু করা যাক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। এখানটা তুই দেখতে পাচ্ছিস এই যে ছবিটা, এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে যখন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়া হয় তখন সেই বিক্রিয়ার ফলে তৈরি হয় কি তৈরি হবে ভালো করে দেখ। এই দেখ NH3 আছে, এখানটা একটা হাইড্রোজেন আছে, তাহলে কি হবে বল? NH4 হয়ে যাবে। এই NH4 এর সাথে সাথে দেখ একটা Cl আছে, তাহলে ওইখানে একটা Cl বসে গেল। কিন্তু এই NH4Cl কে যদি চোখে দেখতে পাচ্ছিস, আর চোখে দেখতে পাচ্ছিস মানে কি, এটা একটা সলিড পদার্থ। এই সলিড পদার্থগুলোর অস্তিত্ব আছে বলেই তুই এখানে এই ধোঁয়াটাকে সাদা দেখছিস। এই জন্য অনেকে প্রশ্ন করে, আচ্ছা এটা তো ধোঁয়া আছে, গ্যাস তো তার মানে? আরে ভাই, তুই তো চতুর্দিকে কোনো গ্যাস দেখতে পাচ্ছিস? উত্তর হচ্ছে না। তাহলে ওটাকে কেন দেখতে পাচ্ছিস? ওর মধ্যে সলিড পার্টিকেলস এত বেশি আছে যে ওটাকে চোখে দেখা যাচ্ছে, ওই হোয়াইট ফিউম বলে মনে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা সলিড, যে দুটো দ্বারা তৈরি হচ্ছে তারা গ্যাস। এই জন্যই পরীক্ষায় প্রশ্ন দেয় দুটি গ্যাসের বিক্রিয়া একটি সলিড যৌগ তৈরি হওয়ার একটি এক্সাম্পল দাও। খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট খুব লেস ইম্পর্টেন্ট দুখানা টপিক একটু বলি। ধরো তোমাকে বললো এই অ্যামোনিয়া গ্যাসিয়াসের সঙ্গে H2SO4 এর রিয়াকশন করতে, তাহলে মাথায় রাখ H2SO4টাকে কনসেন্ট্রেটেড নিলেই ভালো, নিতেই হয়। আর এটার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আশা করবো বুঝে গেছিস। ঠিক একই রকম ভাবে দেখ তোকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া বলতে পারে। মানে ধর এই অ্যামোনিয়া গ্যাসিয়াসের সঙ্গে আমি ধর বিক্রিয়া করাচ্ছি HNO3, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা কি হবে বল? NH4 হোল টুয়াইস। এখানটা টুয়াইস হবে না, কেন হবে না সেটাও বলে দিচ্ছি। NH4 লিখবি জাস্ট সিম্পল, এবং তার সাথে NO3। এবার বলি বিষয়টা কেন। যখন তুই এখানটায় অ্যামোনিয়াম সালফেট লিখেছিস, সালফেট আয়নের যোজ্যতা হচ্ছে 2, সেই কারণে এখানটা একটা 2 বসেছে। কিন্তু যখন তুই অ্যামোনিয়াম নাইট্রেট লিখছিস, অ্যামোনিয়াম আয়নেরও যোজ্যতা 1, নাইট্রেট আয়নেরও যোজ্যতা 1, সেই কারণে দেখ কোনো দিকেই কোনো সংখ্যা বসলো না। NH4 আর NO3 জাস্ট সিম্পল বসে পড়লো। ঠিক আছে। কখনো কখনো তোকে ধর দিতে পারে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে, অর্থাৎ NH4OH এর সঙ্গে। তোরা প্রত্যেকেই এখন জানিস যে NH4OHটা হচ্ছে একটা ক্ষারধর্মী পদার্থ, যেটা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। এর সাথে কিন্তু দেখ তোকে HNO3 এর বিক্রিয়া দিয়ে দিতে পারে, বা H2SO4 এরও দিতে পারে। জাস্ট অ্যাপ্রোচটা শিখে নে, প্রোডাক্ট একই হবে। NH4NO3 তুই লিখবি, তার সাথে একটা কি করবি বল? এক্সট্রা করে একটা জল জুড়ে দিবি, ব্যাস, আর কিচ্ছু না, নাথিং স্পেশাল, ব্যাস কমপ্লিট। তাহলে আমি আশা করতে পারি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লেখার কৌশল তোরা প্রত্যেকেই শিখে ফেলেছিস। ঠিক আছে।
চলো নেক্সট, খুব 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 ইম্পর্টেন্ট অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, ভালো করে শোনো। আমি দেখো দুখানা ধাতব অক্সাইড নিচ্ছি, একটা আমি নিয়ে নিলাম কিউপ্রিক অক্সাইড, আরেকটাকে আমি নিয়ে নিলাম দেখো লেড মোনো অক্সাইড, ঠিক আছে। এইবার আমাদের অ্যামোনিয়ার তো ধর্মটা দেখাতে হবে, তাহলে এদের সাথে কার বিক্রিয়া করাতে হবে, তুই বলবি অ্যামোনিয়ার বিক্রিয়া করাতে হবে। তাহলে এর সাথেও আমি কার বিক্রিয়া করালাম, অ্যামোনিয়ার বিক্রিয়া করালাম। এইবার একটুখানি মন দিয়ে শোন এই বিক্রিয়াটা কি করে প্রসিড করে, ভালো করে দেখবি, আমার কথাটা শুনবি ভালো করে। দেখ এই যে কপার আছে, এই যে লেড আছে, এই দুটোকে আগে চুপ করে বসিয়ে দে। কপার বসিয়ে দিলাম, লেড বসিয়ে দিলাম, একদম। এইবার ভালো করে শোন, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কি ঘটনা ঘটবে শুনে রাখ, এই নাইট্রোজেনটা আলাদা হয়ে যাবে, N2 হয়ে বসবে। তাহলে কে কে পড়ে রইলো আর, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, তুই বলবি জল তৈরি করে। এটাই বিক্রিয়া, আর কিচ্ছু নয়। এবার দেখ এখানটায় লেড ছিল, লেডের সাথে সাথে কি তৈরি হবে, নাইট্রোজেন আলাদা হয়ে যাবে বললাম, তাহলে নাইট্রোজেনকে N2 করে দে। আর এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে বললাম, জল তৈরি করবে, ব্যাস, দিস ইজ দ্য রিয়াকশন। এবার একটুখানি তুই ব্যালেন্সগুলো কর, ব্যালেন্সগুলো কি করে করবি, যখনই তুই দেখতে পাচ্ছিস এই ধরনের বিক্রিয়া, তখন তুই সিম্পল একটাই কথাকে মনে রাখ, ঠিক আছে, যে অ্যামোনিয়ার সামনে 2 বসাতে হবে। যে কোনো বিজারণ ধর্মের বিক্রিয়া যখন তুই লিখবি এই কথাটা শুধু খেয়াল রাখিস, অ্যামোনিয়ার সামনে 2 বসাতে হবে। এবং সেটার রিজনটা কি, যে এখানটা N2 আছে আর নাইট্রোজেন দুটো, তো নাইট্রোজেন দুটো করার জন্য সামনে 2 বসাতেই হবে। তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল বল, 6টা হয়ে গেল। যেই মাত্র হাইড্রোজেন 6টা হয়ে গেল, তুই সামনে একটা 3 বসাবি। এই ব্যালেন্সগুলো কিন্তু খুব দরকার। এবার যখনই এখানটায় দেখ অক্সিজেন যখনই 3টে হয়ে গেল, এই নিশ্চয়ই তুই কিউপ্রিক অক্সাইডের আগে 3 বসাবি। যেই মাত্র তুই কিউপ্রিক অক্সাইডের আগে 3 বসালি, তাহলে কপারের আগেও তুই 3 বসাবি। তাহলে আশা করব যে জিনিসটা এতদিন তোদের মুখস্থ করতে খুব সমস্যা হয়েছিল, সেই জিনিসটাকে বিক্রিয়া উইথ ব্যালেন্স আমি এত সহজে তোদেরকে করিয়ে দিতে পারলাম। তাহলে এই বিক্রিয়াটা তোরা একটু নিজেরা ব্যালেন্স করার চেষ্টা করবি। তাহলে একটু আমার সাথে সাথে কর প্রত্যেকে। এই N2 দেখে তুই সামনে 2 বসিয়ে দিয়েছিস, খুব ভালো। এবার হাইড্রোজেন কটা আছে বল, 6টা আছে। তাহলে হাইড্রোজেন 6টাকে মেকআপ করার জন্য তুই একটা 3 বসালি, খুব ভালো। এখানটায় কটা অক্সিজেন হয়ে গেল, 3টে অক্সিজেন, তার জন্য তুই এখানে একটা 3 বসালি, খুব ভালো। লেড কটা হয়ে গেল, 3টে, তার জন্য তুই এখানে একটা 3 বসালি। দেখ কোনো সমস্যা হলো কি, হলো না তো। এইবার একটুখানি সায়েন্সটা বোঝ, সায়েন্সটা কি আছে দেখ। দেখ এখানটায় কিউপ্রিক অক্সাইড আছে। কিউপ্রিক অক্সাইড কেন, তার কারণ হচ্ছে কপার 2+ আছে আর O2- আছে। কপার 2+ মানে হচ্ছে কিউপ্রিক আয়ন, কিউপ্রিক আয়নের সাথে অক্সাইড আয়ন জুড়ছে বলে এর নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। আচ্ছা কিউপ্রিক অক্সাইড থেকে কি তৈরি হচ্ছে, তুই বলবি কপার তৈরি হচ্ছে। তার মানে অক্সিজেনটা এখান থেকে আউট হয়ে যাচ্ছে। যদি কোনো জায়গা থেকে মাথায় রাখবি অক্সিজেন আউট হয়ে যায়, তার মানে তার অ্যাকচুয়ালি কি ঘটেছে বলতো, বিজারণ ঘটেছে। আর যদি কোথাও তুই দেখতে পাস অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে সেখানে কিন্তু জারণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা আরো একটা বিষয় তোরা জানিস, যদি তুই দেখতে পাস হাইড্রোজেন ইন হয়েছে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলে থাকি বিজারণ। যদি তুই দেখতে পাস হাইড্রোজেন আউট হয়েছে, সেটাকে কিন্তু আমরা বলে থাকি জারণ, অক্সিজেনের ঠিক উল্টো। তাহলে এবার তুই আমাকে একটা কথা বল, এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, সেখান থেকে তুই দেখতে পাচ্ছিস নাইট্রোজেন একা হয়ে গেল, হাইড্রোজেন আউট হয়ে গেল। আর হাইড্রোজেন আউট হয়ে গেল মানে কি হয়ে গেল, জারণ হয়ে গেল। তার মানে এখানটায় জারণ হচ্ছে আর ওপরেরটায় দেখো বিজারণ হয়েছে। তাহলে আমি কি এটাই বলতে পারি যে এই যে অ্যামোনিয়া যেটা ছিল, সেই অ্যামোনিয়া নিজে জারিত হলো আর কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করলো, সেই জন্যই এই ধর্মটার নাম কি, বিজারণ ধর্ম। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখানেও দেখ একই রকম ভাবে এই যে লেড মোনো অক্সাইড আছে, সেখান থেকে দেখ লেড তৈরি হচ্ছে, অক্সিজেন আউট হলো। অক্সিজেন যদি আউট হয়, তাহলে সেই বিক্রিয়াটার নাম কি বল, বিজারণ বিক্রিয়া। আর এখানটায় তুই দেখতে পাচ্ছিস এই যে NH3 থেকে তৈরি হচ্ছে কি বল, নাইট্রোজেন। এটাকে ওপরে দেখাতে হতো, জায়গা নেই বলে নিচেই দেখালাম। এই যে বিক্রিয়াটা হচ্ছে দেখ, NH3 থেকে নাইট্রোজেন যেটার মধ্যে তৈরি হচ্ছে, হাইড্রোজেনটা আউট হয়ে যাচ্ছে। হাইড্রোজেন আউট মানে কি বল, জারণ। তাহলে এখানটায়ও অ্যামোনিয়ার কি ঘটছে বল, জারণ ঘটছে। তাহলে অ্যামোনিয়ার জারণ ঘটলো। আর অ্যামোনিয়ার যদি জারণ ঘটে, অ্যামোনিয়া লেড অক্সাইডকে, লেড মোনো অক্সাইডকে বিজারিত করলো। সেই জন্যই এই বিক্রিয়াটার নাম কি, বিজারণ বিক্রিয়া, বা এই ধর্মটার নাম কি, বিজারণ ধর্ম। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এইবার একটুখানি কয়েকটা ছোট ছোট কনসেপ্ট তোদেরকে খেয়াল রাখতে হবে। কি কনসেপ্ট, মন দিয়ে শোন। এই যে কিউপ্রিক অক্সাইড আছে, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এই যে লেড মোনো অক্সাইড যেটা আছে, এইটার কালারটা হচ্ছে ইয়েলো। আরেকটা জিনিস খেয়াল রাখিস, এই যে দুখানা ধাতব অক্সাইড আছে, এদেরকে তীব্রভাবে উত্তপ্ত করে তারপরে বিক্রিয়াটা করতে হয়। তাহলে আমি কি স্টেটমেন্টটা এটা লিখতে পারি
যে তীব্রভাবে উত্তপ্ত কয়েকটি ধাতব অক্সাইডের ওপর থেকে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া সেই ধাতব অক্সাইডগুলিকে ধাতুতে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেনে জারিত হয়। ক্লিয়ার? এইবার কি বললাম, নিজে নাইট্রোজেনে জারিত হয়, তার মানে এই বিক্রিয়ার মাধ্যমেই প্রমাণ করা যায় অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এই প্রশ্নটাকে তোকে এইভাবেও দিতে পারে, কিন্তু হয় তোকে দেবে বিজারণ ধর্ম, না হয় তোকে দেবে দেখাও অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নটা দেখো, বলেছে এই দেখো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রমাণ করো। এই যে টেস্টটা আছে, এই টেস্টটার নাম হচ্ছে সোডামাইড টেস্ট। একটুখানি মন দিয়ে শোন কি করতে হয়। প্রথমেই আমরা কি করব, বিক্রিয়া লিখে দেখাবো। দেখ, সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, মাথায় রাখ এই জিনিসটা, যে সোডিয়ামের সাথে যখনই অ্যামোনিয়ার বিক্রিয়া হয় একটা কম্পাউন্ড তৈরি হয়, যেটা তোরা হয়তো কোনোদিন দেখিসনি। সেই কম্পাউন্ডটা হচ্ছে NaNH2। কি করলাম ভালো করে দেখ, সিম্পল একটা হাইড্রোজেন এখান থেকে কমিয়ে দিলাম। তাহলে যে হাইড্রোজেনটা কমিয়েছি সে তো আর নিজে শুধু H হয়ে বসবে না, কি হয়ে বসবে বল, H2 হয়ে বসবে। সেই H2টা গ্যাস হয়ে ওপরের দিকে উঠবে। তাহলে এখান দিয়ে যদি আমরা H2 করি, তাহলে নিশ্চয়ই আমাকে এখানে সামনে একটা 2 বসাতে হবে, সবসময় খেয়াল রাখবি। আর এখানটায় যখনই আমি দেখ 2টা বসালাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনটা 2 হয়ে গেছে। তাহলে এখানটাতেও একটা 2 বসাতে হবে, এখানটাতেও একটা 2 বসাতে হবে। তাহলে দেখ পুরোটা মিলে গেল, 2 এ 2 এ 4 আর 2 এ 6 হয়ে গেল, এখানটাও দেখ 6 হয়ে গেল। ঠিক আছে, এইবার এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড। অনেক সময় এই প্রশ্নটাও দিয়ে দেবে যে সোডামাইডের সঙ্গে জলের বিক্রিয়া লেখো, তাহলে একদম রিস্ক না নিয়ে একটু করিয়ে দিই। সোডামাইডের সঙ্গে জলের বিক্রিয়া, দেখো কি উৎপন্ন হয়, আবার অ্যামোনিয়াটা ব্যাক হয়। কি উৎপন্ন হবে দেখ, NaOH উৎপন্ন হবে এবং তার সাথে দেখ আবার অ্যামোনিয়া গ্যাসটা পুনরুৎপাদন হবে। NaOHটা কি করে তৈরি হলো বলতো, এই যে সোডিয়াম আছে এবং এই যে অক্সিজেন আর হাইড্রোজেনস গুলো আছে, এরা সব মিলে NaOH তৈরি করলো। ঠিক আছে, কমপ্লিট। এইবার একটুখানি স্টেটমেন্টটা মন দিয়ে শুনে নে। তার আগে একটু বলি, এই পুরো বিক্রিয়াটা করতে কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে আমি বলতে পারি তো যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড উৎপন্ন হয়, যা জলের সঙ্গে বিক্রিয়া করে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই বিক্রিয়াগুলির মাধ্যমে প্রমাণ করা যায় যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন উপস্থিত। ঠিক আছে, কমপ্লিট। এই যে সেকেন্ড লাইনটা আমি কেন বললাম, তার কারণ যে সোডামাইড উৎপন্ন হয়েছে সেটার প্রমাণ কি, প্রমাণটা হচ্ছে উৎপন্ন পদার্থটাকে জলের সাথে ঝাঁকালে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো, এটাই হচ্ছে তার প্রমাণ। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার অনুঘটক জনিত জারণ। এটা আরো একখানা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুব ভালো করে শোন। অ্যামোনিয়ার সাথে যদি আমরা দেখতে, আচ্ছা একটা কথা বলি, জারণ মানে কি, জারণ মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে তুই বুঝতেই পারছিস এইখানে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবে, তাহলে অক্সিজেন গ্যাসিয়াস লিখে দিই। এইবার অনুঘটক জনিত জারণ বলেছে তো, তার মানে কিছু না কিছু তো অনুঘটক থাকবে। বল, প্রত্যেকে জানিস অনুঘটকটা কি। এই মুহূর্তে ভিডিও পজ করে অনুঘটকটার নাম কমেন্ট সেকশনের মধ্যে লেখ। চলো তাহলে লিখেছো। এবার দেখো, এই অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি অনুঘটকের উপস্থিতিতে। ঠিক আছে, বা এটাকে তুই বলতে পারিস প্ল্যাটিনাম তারজালি থাকে, তার সাথে কিছুটা পরিমাণ রোডিয়াম থাকে। ঠিক আছে, আমি ওই জন্য প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি লিখে দিলাম। এইবার 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, এগুলো খুব ভালো করে মনে রাখবি। ঠিক আছে, আর 5 থেকে 7 ATM কিন্তু দেখ প্রেশার লাগে। তাহলে যখনই দেখ বিক্রিয়াটা হচ্ছে, সিম্পল এই পাশে একটু ভালো করে দেখ, দেখ নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, নাইট্রিক অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, যদি নাইট্রিক অক্সাইড তৈরি করে তাহলে আর কে কে পড়ে রয়েছে বল, হাইড্রোজেন পড়ে রয়েছে। মাথায় রাখবি হাইড্রোজেন কিছু পরিমাণ অক্সিজেনকে নেবে এবং অক্সিজেনকে নিয়ে তৈরি করবে জল। এইবার একটুখানি মন দিয়ে দেখো, এই জলটা কিন্তু ভেপার স্টেটের মধ্যে থাকবে, সেই কারণে এটাকে তুই জলীয় বাষ্প বলতে পারিস। আর এইটাও কিন্তু দেখ গ্যাসিয়াস স্টেটের মধ্যেই থাকছে। এবার একটুখানি ব্যালেন্সটা দেখি। হ্যাঁ, ব্যালেন্সটার মধ্যে কি করতে হয় ভালো করে খেয়াল রাখ। এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ব্যালেন্সটা তোকে একটুখানি মনে রাখতে হবে যে এখানে অক্সিজেনের আগে সিম্পল 5 বসাতে হবে।
তাহলে অক্সিজেন কটা হয়ে গেল বল? 10টা হয়ে গেল। ঠিক আছে, সেই কারণে তোকে এইখানটাতে একটা 6 বসাতে হবে আর এখানটাতে একটা 4 বসাতে হবে। এই একটাই বিক্রিয়ার ব্যালেন্স কিন্তু তোকে একটুখানি মনে রাখতে হবে। এইবার দেখ, যখনই অ্যামোনিয়ার এই নাইট্রোজেনের আগে তুই 4 বসালি, তাহলে তোকে অ্যামোনিয়ার আগেও 4 বসাতে হবে। ক্লিয়ার? থিওরিটা কি লেখা যায় বল? থিওরি এমনি লেখা যায় যে অ্যামোনিয়া এবং অক্সিজেনের মিশ্রণ 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 থেকে 7 এটিএম চাপে যদি প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির মধ্যে দিয়ে খুব তীব্রভাবে বা দ্রুত যদি চালনা করা যায়, তাহলে অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। দিস ইজ দ্য ফান্ডা। এখানেই শেষ। ঠিক আছে, বিক্রিয়াগুলো লেখা আস্তে আস্তে শিখছো। নেক্সট দেখি। নেক্সট দেখো যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং, বিভিন্ন ধাতব লবণের সাথে বিক্রিয়া। এখান দিয়ে আমাদেরকে কি কি ধাতব লবণ পড়তে হবে এক এক করে দেখি। প্রথম যে ধাতব লবণটা দেখো পড়তে হয় সেটার নাম হচ্ছে ফেরাস সালফেট। মনে রাখ, এই যে ফেরাস সালফেট বা ধর এর পরে যেটা পড়তে হবে ফেরিক ক্লোরাইড, এরা প্রত্যেকে কার সাথে বিক্রিয়া করে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। আর এই যে লবণগুলো আমি নিয়েছি, সেই লবণগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই লবণগুলো প্রত্যেকে কিন্তু জলে দ্রবীভূত অবস্থাতে আছে। তার মানে এগুলোর অ্যাকুয়াস সলিউশনের সাথে রিয়াকশনটা হচ্ছে। এগুলো কোনোটা ভুলবি না, কিন্তু এমসিকিউতে জিজ্ঞাসা করবে। তাহলে এই প্রত্যেকটা লবণের অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণের সঙ্গে আমরা যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে ভালো করে দেখো। এখান দিয়ে আমি একটা অ্যাকুয়াস লিখি। যখনই বিক্রিয়াটা করছিস ভালো করে দেখ, অ্যামোনিয়াম আছে, সালফেট আছে, কি উৎপন্ন হলো তাহলে? অ্যামোনিয়াম সালফেট, NH4 2SO4 একদম। আর কি উৎপন্ন হবে? আর দেখ, এখান দিয়ে Fe আছে আর এখান দিয়ে OH আছে। আচ্ছা, এই যে Feটা আছে এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 2। কেন? তার কারণ সালফেটেরও তো যোজ্যতা 2। তাহলে সালফেটের সঙ্গে Fe যুক্ত আছে, তার মানে কি ওর যোজ্যতা 2 নিশ্চয়ই। আর যোজ্যতা যদি Feর 2 হয় আর OH এর যদি 1 হয়, তাহলে যখন ক্রস হবে তখন কি ধরনের যৌগ তৈরি হবে? FeOH এর হোল টুয়াইস। এই যে দেখ যৌগটা তৈরি হলো, সেটা কিন্তু একটা অদক্ষেপ রূপে নিচের দিকে পড়ে যাবে। আর এই অদক্ষেপটার কালারটা তোকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই অদক্ষেপটার কালার হচ্ছে কালচে সবুজ। এই কালচে সবুজ কালারটাই কিন্তু দেখ আমি পাশের ছবির মধ্যে ভালো করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এই যে অ্যামোনিয়াম সালফেট যেটা আছে সেটাকে তুই অ্যাকুয়াস ফর্মে দেখিয়ে দিলি, আর তার সাথে যে অদক্ষেপটা তৈরি হচ্ছে সেটার কালারটা তুই মনে রেখে দিলি। মাথায় রাখিস একটা কথা, আমি প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই তোকে বলবো একটাই জিনিস। একটা ছোট্ট কোয়েশ্চেন এখান থেকে আসে যে এই যে অদক্ষেপটা যেটা আছে সেটা কি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হবে? উত্তর হচ্ছে না। যখনই প্রশ্ন করবে উত্তর দিবি না। যে কোনো অদক্ষেপের ক্ষেত্রে প্রশ্ন করুক, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কি দ্রবীভূত হবে? উত্তর হচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া। ফেরিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া হবে, ফেরিক ক্লোরাইডের সংকেতটা আগে ভালো করে জানতে হবে, FeCl3। ঠিক আছে, ফেরিক ক্লোরাইড কিন্তু দেখো অবশ্যই জলীয় দ্রবণ থাকবে, প্রত্যেকটাই তুই জলীয় দ্রবণ নিবি। তাহলে অ্যাকুয়াস নিয়ে নিলাম, তার সাথে কি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইটাও কিন্তু দেখো অ্যাকুয়াস নেব। ঠিক আছে, এইবার কি বিক্রিয়া হবে দেখ, এখান দিয়ে অ্যামোনিয়াম আয়ন আছে এবং এখান থেকে তুই দেখতে পাচ্ছিস ক্লোরিন আছে। তাহলে কি তৈরি হবে বল? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। দুজনেরই যোজ্যতা 1, সেই কারণে কোনো রকম এদিক ওদিকে নাম্বার বসানোর কোনো প্রয়োজন হবে না। এখান থেকে আয়রনের যোজ্যতা কত আছে বল? 3 আছে, কারণ তোরা জানিস ফেরিক যৌগের মধ্যে আয়রনের যোজ্যতা সবসময় 3 হয়। তাহলে আয়রনের যোজ্যতা হচ্ছে 3, OH এর যোজ্যতা হচ্ছে 1। তাহলে যে অদক্ষেপটা তৈরি হবে তার সংকেত কি হয়ে যাবে বল? FeOH এর হোল 3। এই যে অদক্ষেপটা দেখ তৈরি হলো, সেই অদক্ষেপটার রংটা কি? রংটা দেখ পাশেই তুই দেখতে পাচ্ছিস, লালচে বাদামি। আবারও যদি তোকে প্রশ্ন করে এই অদক্ষেপটা কি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তুই বলবি না। গুলোকে একটুখানি করে দিই। দেখ এখানটা ক্লোরিনের নিচে 3 আছে, তাহলে এই 3টার জন্য তোকে এখানটা একটা 3 বসাতে হবে। দেখ নাইট্রোজেনের আগে একটা 3 বসলো, তাহলে তুই এই নাইট্রোজেনটার আগেও একটা 3 বসাচ্ছিস। তাহলে দেখ মোটামুটি কমপ্লিট তো ব্যালেন্সটা, একদম কমপ্লিট। এইবার একটুখানি আগেরটাও ব্যালেন্স করি একই রকম ভাবে। দেখো তুমি দেখতে পাচ্ছ এখানটায়, এখানে ব্যালেন্স করার মতো কি আছে? এখানটায় অ্যামোনিয়ামের আগে দেখ এখানটা দেখ 2 আছে, তাহলে এখানটাতে তুই একটা কি বসিয়ে দিবি বল? 2 বসিয়ে দিবি। দেখ আর কিচ্ছু নেই ব্যালেন্স করার মতো, বাকি সব তো দেখছি সেমই আছে। ঠিক আছে, চলো নেক্সট 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 আছে দেখো ক্রোমিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া। আচ্ছা, ক্রোমিয়াম ক্লোরাইডের সংকেতটা ভালো করে জানতে হবে। ক্রোমিয়ামের যোজ্যতা কিন্তু হয় 3, তাহলে ক্রোমিয়াম ক্লোরাইডের সংকেত হবে বলো? CrCl3। মাথায় রাখবি এটাও কিন্তু জলীয় দ্রবণ, সেই কারণে লিখলাম অ্যাকুয়াস। আচ্ছা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করতে হবে, ওই জন্য লিখলাম NH4OH অ্যাকুয়াস।
যে বিক্রিয়াটা হবে তার প্রোডাক্টটা কি করে গণ্য করতে হয় ভালো করে দেখো, এখানে আছে অ্যামোনিয়াম, এখানটায় আছে ক্লোরিন, তাহলে কি উৎপন্ন হলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, CnH4Cl হয়ে গেল। আচ্ছা, এইবার ক্রোমিয়াম আছে যার যোজ্যতা কত বলো? 3, তার কারণ ক্লোরিনের এখানটায় 3 দেখছি তো, তাহলে নিশ্চয়ই ক্রোমিয়ামের যোজ্যতা 3। আর এখানটা দেখো OH আছে যার যোজ্যতা 1, তাহলে কি পদক্ষেপ? এবার তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, রাদার এইবারে নিজে থেকে লিখে দেওয়ার কথা, মুখস্থ তো আগে করতিস, এইবারে নিশ্চয়ই বুঝতে পারছিস বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। তাহলে এই যে দেখ ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের যে পদক্ষেপটা পড়লো, সেই পদক্ষেপটার কালার কিন্তু হচ্ছে গ্রিন, এবং প্রত্যেকটা পদক্ষেপকে তুই কিন্তু সাইডে দেখতে পাচ্ছিস, আগেরটাকেও দেখেছিস, তার আগেরটাকেও তুই দেখেছিস। ঠিক আছে, এইবার একটুখানি আবার একটা প্রশ্ন, এই পদক্ষেপটা কি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য? উত্তর হচ্ছে না। কমপ্লিট, ব্যালেন্সটা করে দাও। দেখো এখানটাতেও ব্যালেন্স করার মতো কি আছে, এখান দিয়ে দেখো OH এর তলায় তুমি 3 দেখতে পাচ্ছ, তাহলে এখানটা একটা তোমাকে বসিয়ে দিতে হবে 3। তুমি যখনই দেখলে অ্যামোনিয়ামের আগে তুমি 3 বসিয়েছো, তোমাকে এখানটাতেও একটা বসিয়ে দিতে হবে 3, তাহলে দেখো ক্লোরিনও 3টে হয়ে গেল, মিলে গেল। ঠিক আছে, আর কোনো কাজ নেই, চলো নেক্সট। কত সোজা, বুঝতে পারছিস? নেক্সট দেখো আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, ওই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত AlCl3। তার সঙ্গে কার, আচ্ছা এর অবশ্যই জলীয় দ্রবণ, এর সাথে কার বিক্রিয়া হবে বলো? এর সাথে বিক্রিয়া হবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। এবং বিক্রিয়ার ফলে কি হবে এবার নিজেরা বলার চেষ্টা কর। অ্যামোনিয়াম আছে, ক্লোরাইড আছে, তাহলে কি উৎপন্ন হলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর OH এর যোজ্যতা 1, তাহলে যে পদক্ষেপটা হবে তার সংকেত কি হবে? AlOH এর হোল থ্রাইস। আশা করব ক্লিয়ার। এবার ব্যালেন্স কি করে করব? ক্লোরিনের তলায় 3, ওই জন্য সামনে 3, অ্যামোনিয়ামের আগে 3, ওই জন্য এখানে সামনে 3। আশা করব পুরো বিষয়টা ক্লিয়ার, একদম একদম একদম। তাহলে এই যে পদক্ষেপটা পড়ছে এর কালারটা একটুখানি মাথায় রাখবে, এটা হচ্ছে সাদা কালারের হয়, তবে এই পদক্ষেপটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জেলির মতো হয়, একটু থকথকে প্রকৃতির হয়। দেখ এই যে পদক্ষেপটা তুই দেখতে পাচ্ছিস, এটাই কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ। ঠিক আছে, এটাও কি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য? তুই বলবি না। ঠিক আছে, কমপ্লিট। প্রত্যেকটা দ্রাব্যতা আশা করছি বুঝে গেছিস, প্রত্যেকটার কালার বুঝে গেছিস, এবং প্রত্যেকটা কিভাবে বিক্রিয়াগুলোকে লিখতে হয় সেটাও বুঝে গেছিস। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া। কি দেখতে পাচ্ছিস, দেখ এইটাই কিন্তু হচ্ছে সেই কপার সালফেট দ্রবণ। এই কপার সালফেট দ্রবণের মধ্যে কি যোগ করা হচ্ছে রে? এটা কি, এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ঠিক আছে, তাহলে যখনই দেখ যোগ করা হলো, এখান থেকে এখানে গেলাম, কি দেখতে পাচ্ছিস ভালো করে একটু তোকে যদি জুম করে দেখাই, দেখ একটা সাদা সাদা পদার্থ তৈরি হয়েছে না ভেতরে? এই সাদা সাদা পদার্থটা কিন্তু একটা পদক্ষেপ, আর এই যে পদক্ষেপটা আছে এর নাম হচ্ছে বেসিক কপার সালফেট। এর রংটা কিন্তু সাদা হয়। কিছুক্ষণ পরে যখন তুই আরো কিছুটা পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছিস, তখন তুই দেখতে পাচ্ছিস এর কালারটা কিন্তু পুরোপুরিভাবে ডার্ক ব্লু হয়ে গেল, গাঢ় নীল বর্ণের হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটাকে একটুখানি তোদের সামনে উপস্থাপিত করি। তাহলে কিভাবে লিখবো একটুখানি দেখ, এটাকে একটু ছোট করে নি, এইভাবেই দেখ তুই লিখবি। আমি একটু এই কালিটাকে একটু বড় করি, এবার দেখ তাহলে কি লিখছি। প্রথমে আমরা কপার সালফেটের যে দ্রবণটা আছে তার মধ্যে আমরা বাইরে থেকে যোগ করছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। যখনই যোগ করছি আমরা প্রথমে যে জিনিসটা পাচ্ছি সেটার নাম কি বল? সাদা বর্ণের পদক্ষেপ, যেটার নামটা হচ্ছে বেসিক কপার সালফেট। ঠিক আছে, সংকেতটা লিখে দিই। সংকেতটা হচ্ছে দেখো কপার সালফেটের জন্য CuSO4, আর যখনই দেখো তুমি বেসিক বলছো তার মানে হাইড্রোক্সাইড যুক্ত কিছু একটা থাকবে, তার মানে CuOH এর হোল টুয়াইস। এটাই কিন্তু হচ্ছে বেসিক কপার সালফেটের সংকেত। ঠিক আছে, এর পদক্ষেপটার বর্ণ মনে রাখবি সাদা। এইবার আমি যখন আরো দেখো অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তাহলে এখানে কি লিখছি বলো? অতিরিক্ত, মানে আমি যোগ করতে থাকছি, আমি থামছি না। তাহলে যখনই অতিরিক্ত পরিমাণ NH4OH যোগ হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে দেখতে পাবো এই যে সাদা বর্ণ যেটা ছিল সেই বর্ণটা কিন্তু ক্রমশ গাঢ় নীল হয়ে যাচ্ছে। আর এই গাঢ় নীল বর্ণের যে কম্পাউন্ডটা তৈরি হলো সেই কম্পাউন্ডটার সংকেতটা একটুখানি দেখে নে, CuNH3 SO4। ঠিক আছে, এইটাই হচ্ছে দেখো তোমাদের মূল ফান্ডা, এটা একটু মনে রাখতে হবে তোমাকে ভালো করে। এর নামটা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞাসা করে যে স্যার এই নামটা আমি কিছুতেই পারছি না, তাহলে একটু তোকে বলি। দেখ কতগুলো অ্যামিন আছে, মনে রাখবি একটা কথা, এই যে NH3 যেটা আছে সেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায়
11-এ যখন উঠবি তখন দেখতে পাবি এটাকে অ্যামিন গ্রুপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কতগুলো আছে বল? 4খানা আছে। সেই জন্য আমি নাম লিখবো, প্রথমেই ভালো করে দেখে নে, টেট্রা অ্যামিন। ঠিক আছে, এবার বল এটা কি আছে? তুই বলবি কপার আছে, একটা স্পেস দিয়ে লিখবি, হ্যাঁ কপার। আচ্ছা, এই বাইরে কি আছে বল? SO4 আছে। এটা কিন্তু জটিল যৌগ বলা হয়, এগুলো ক্লাস 12-এ গিয়ে শিখবি। বাইরে কি আছে বল? SO4 আছে। SO4 এর কত মাইনাস বল? 2 মাইনাস। তাহলে এর কত প্লাস বল? 2 প্লাস। তার মানে এই যে পুরো যৌগটার মধ্যে কপারের যোজ্যতা কত? তুই বলবি 2। এই জন্য বাইরে লিখলাম, একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম 2। ঠিক আছে, বাইরে কি অ্যানায়ন আছে? তুই বলবি সালফেট, একটা স্পেস দিয়ে লিখে দিলাম সালফেট। তাহলে আশা করছি বুঝে গেছিস টেট্রাঅ্যামিন কপার সালফেট। আর এইটারই কালারটা কি বল? গাঢ় নীল। এটাই হচ্ছে দেখ পুরো বিক্রিয়া, তোকে এটাই দেবে। তুই এরকম শব্দ ছক করে লিখে দিয়ে আসতে পারলে ফুল না মার্কস। চলো এবার একটু লাস্ট বিক্রিয়াটা করে নেওয়া যাক। এটাই কিন্তু হচ্ছে দেখ অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া এবং পরীক্ষার জন্য খুব দরকারি নেসলার বিকারকের সাথে বিক্রিয়া। আমি অনেককে দেখেছি নেসলার বিকারকের সংজ্ঞা ভুল লিখতে। সবাই লেখে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে নেসলার বিকারক বলে। ভুল কথা ভাই। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণকে, এই কথাটা লিখতে হবে, নেসলার বিকারক বলে। খুব সাবধান এই জায়গাটা, হ্যাঁ, ক্ষারীয় দ্রবণকে না লিখলে পুরো কাটা। এবার একটুখানি মন দিয়ে শোনো, এই নেসলার বিকারকের সঙ্গে এই যে বিক্রিয়াটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, সেটা কিন্তু বইতে সচরাচর থাকে না। তাহলে একটু লিখে দিই চলো। তাহলে K2 HgI4, এটাও একটা জটিল যৌগ, এসবই 12-এ গিয়ে শিখবি যদি কেমিস্ট্রি নিস। তার সাথে কি উৎপন্ন হবে, মানে কি বিক্রিয়া করতে হবে বলে? অ্যামোনিয়ার বিক্রিয়া। আর এটা ক্ষারীয় দ্রবণ, তো ওই জন্য একটা KOH দিতে হয় এর সাথে। ঠিক আছে, যখনই বিক্রিয়াটা হবে কি উৎপন্ন হয় ভালো করে দেখ। কম্পাউন্ডটা লেখার সময় খুব সাবধান। HgO ডট Hg NH2I, এবং তার সাথে কি উৎপন্ন হয়? 7 মোলস অফ KI উৎপন্ন হয়, আর তার সাথে 2 মোলস অফ ওয়াটার উৎপন্ন হয়। ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করি, তাহলে তুই দেখতে পাচ্ছিস দুখানা Hg আছে, ওই জন্য এটার সামনে একটা 2 বসাতে হবে। তাহলে পটাশিয়াম হয়ে গেল দেখ 4টে। তাহলে পটাশিয়াম এখানটায় আছে 7টা, তাহলে এখানটা একটা 3 বসাতে হবে। আশা করছি বাকি সব যেমনি ছিল সেমনি আছে। ঠিক আছে, তাহলে এই যে দেখ কম্পাউন্ডটা যেটা তৈরি হলো, এই কম্পাউন্ডটারই কিন্তু রংটা হচ্ছে তামাটে বর্ণের, বা অনেকে লেখে বাদামি বর্ণের। আমি দেখ তোকে অবশ্যই বলবো তামাটে বর্ণের লেখাটা বেশি ভালো। ঠিক আছে, এইটা হচ্ছে দেখ সেই বর্ণটা, একদম পরিষ্কার সবার কাছে। এইটার মাধ্যমেই কিন্তু অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। ঠিক আছে, কনফার্ম? সব কটা কমপ্লিট। চলো নেক্সট। এইবার দেখ যেটা আছে সেটা একটা খুব ভালো প্র্যাঙ্ক। পরীক্ষার পরে যে সময়টা তোরা পাবি, যদি এই সমস্ত জিনিসগুলো জোগাড় করতে পারিস তাহলে একটুখানি এই প্র্যাঙ্কটা করে দেখতে পারিস। এটার রংটা হচ্ছে, মানে এটার নামটা হচ্ছে বিলীয়মান রং। বিলীয়মান রং জিনিসটা একটু শোন। বিলীয়মান মানে কি? বিলীয়মান মানে হচ্ছে কিছুক্ষণ পরে যেটা চলে যাবে। এবার এটা তৈরি করার নিয়মটা একটু শেখ। তোরা প্রত্যেকে ছোটবেলায় যখন 7-এ পড়তিস তখন কিন্তু ফেনপথ্যালিন, 9-এও পড়েছিস, ফেনপথ্যালিন ইন্ডিকেটরের কথা তোরা কিন্তু প্রত্যেকেই শুনেছিস। এই যে ফেনপথ্যালিন ইন্ডিকেটরটা আছে সেটার রংগুলো তোকে একটু যদি বলি, তাহলে অ্যাসিড দ্রবণের মধ্যে ফেনপথ্যালিন ইন্ডিকেটর বর্ণহীন। যদি আমরা বেসিক দ্রবণ বা ক্ষার দ্রবণের মধ্যে যদি দেখি সেটার রং হচ্ছে গোলাপি। আবার যদি আমরা প্রশম দ্রবণের ক্ষেত্রে দেখি, মানে নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে, সেটা কিন্তু আবারও বর্ণহীন। তাহলে এবার আমাকে একটা কথা বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ আছে সেটা কি ধরনের দ্রবণ? তুই বলবি বেসিক দ্রবণ। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমি কয়েক ফোঁটা ফেনপথ্যালিন ফেলি, তাহলে সেই এন্টায়ার দ্রবণটার বর্ণ কি হয়ে যাবে বলো? গোলাপি হয়ে যাবে। এই যে গোলাপি যে দ্রবণটা আছে সেইটাকে ধরো তুমি হোলির সময় বেলুনের মধ্যে ভরে কারো জামার মধ্যে ছুঁড়ে মারলে, হোলি বাদ দাও, হোলিতে কোনো রাগ করবে না, এমনি নর্মাল সময় স্কুলের মধ্যে যাবে, টিচার সাদা জামা পরে আছে, গিয়ে ছুঁড়ে মারবে, রেগে যাবে টিচার। তখনই তুমি কি বলবে? স্যার একটু কিছুক্ষণ দাঁড়ান। কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে স্যারের গায়ের ওই রংটা, জামার ওই রংটা আস্তে 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 পুনরায় আগের মতো হয়ে গেল। কেন হলো? তার কারণ এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যে আছে অ্যামোনিয়া প্লাস জল। এবার কিছুক্ষণ পরে কি হয়, এই অ্যামোনিয়াটা একটা উদ্বায়ী পদার্থ, এ কিছুক্ষণ পরে উড়ে যায়, এরকম ভাবে ঊর্ধ্বপাতিত হয়ে যায়, মানে উবে চলে যায়। তাহলে যখন উবে চলে গেল তখন কে পড়ে রয়েছে রে? যা, পুরোটাই উবে গেল। যদি অ্যামোনিয়াটা উবে যায় তাহলে শুধুমাত্র কে পড়ে রয়েছে?
তুই বলবি শুধুমাত্র কিন্তু পড়ে রয়েছে জল। আচ্ছা জল কি ধরনের দ্রবণ? তুই বলবি প্রশম দ্রবণ। আর প্রশম দ্রবণে যদি ফেনফথ্যালিন থাকে তার বর্ণ কি? তুই বলবি বর্ণহীন। ওই জন্যই জামাটা তার আগের বর্ণটা ফিরে পেয়ে যায়। আশা করছি পুরো সায়েন্সটা ক্লিয়ার হচ্ছে। বললাম না এতদিন মুখস্থ করেছিস, এবার একটুখানি সায়েন্সটা বুঝে নে এর পেছনের। চলো নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার, এই সমস্ত জিনিসগুলোর জন্য তোকে জাস্ট দুটো জিনিস পড়তো। আচ্ছা এর মাঝেই কিন্তু আরো একটা জিনিস পরীক্ষা মানে খুব রেয়ারলি আসবে, মানে আসবে না সত্যি কথা বলতে, যে অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কারখানা থেকে অ্যামোনিয়া বেরোতে থাকলে কি হবে। এইটা কিন্তু তোদেরকে নিজেকেই পড়তে হবে, খুব সোজা জিনিস, ওই রুমাল ফুমাল ভিজিয়ে নাকের মধ্যে ধরে রাখতে হবে, ঠিক আছে? এইসব পারবি তোরা। আচ্ছা অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহারের মধ্যে আমি জাস্ট দুটো জিনিস পড়াবো। একটা হচ্ছে অ্যামোনিয়া থেকে প্রস্তুত কয়েকটা অজৈব সারের নাম, আর জৈব সারের নাম, মানে এই সার রিলেটেড একটা টপিক করাবো। আচ্ছা আরেকটা যে টপিক করাবো সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকেই প্রস্তুত করা যায় একটা পদার্থ, ইদানিং পরীক্ষাতে খুব আসছে, সেটা হচ্ছে স্মেলিং সল্ট। তাহলে স্মেলিং সল্ট প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো অজৈব সার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কয়েকটা নাম বলার কথা, তাহলে তুমি নামগুলো দেখো এরকম ভাবে বলতে পারো। অ্যামোনিয়াম সালফেট, এতক্ষণ ধরে তুই পড়ে এসছিস, এই অ্যামোনিয়াম সালফেট কিন্তু হচ্ছে একটা অজৈব সার। আরও তুই দেখ বলতে পারিস, একটু আগেই পড়েছিস অ্যামোনিয়াম নাইট্রেট, এটাও একটা অজৈব সার, ঠিক আছে? তুই এটা হয়তো পড়িসনি, তাও বলে রাখছি। অ্যামোনিয়াম ফসফেট, না মনে হয় পড়েছিস, হ্যাঁ পড়েছিস তো। অ্যামোনিয়াম ফসফেট, এই তিনখানা কিন্তু দেখ নামটা মনে রাখবি, এরা তিনজনেই কিন্তু অজৈব সার। জৈব সার যদি বলে একমাত্র নাম মনে রাখবে ইউরিয়া, একটু পরেই ইউরিয়ার সব সংকেত ফঙ্কেত শিখিয়ে দিচ্ছি। আচ্ছা এছাড়াও দেখ যদি তোকে আরও একটা ব্যবহার আমি বলি, তাহলে ওই অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতেও কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা এছাড়াও দেখবে সলভে পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, ক্লাস 11-এ উঠে শিখবে। এই সলভে পদ্ধতিতে এতে তৈরি করা হয় যেটা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। সোডিয়াম কার্বনেট প্রস্তুতিতেও কিন্তু ওই আমাদের অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এছাড়াও আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, বরফ কারখানায় বরফ প্রস্তুতি, এইসব জিনিসগুলো মোটামুটি না জানলেও চলে, এইগুলো জানলেই মোটামুটি ক্লিয়ার হয়, ঠিক আছে? এইবার চলো, পরীক্ষাতে খুব আসে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, যে পদ্ধতিটার নাম হচ্ছে কিন্তু হেবার পদ্ধতি। মাধ্যমিকের খুব পছন্দের একটা প্রশ্ন। এই হেবার পদ্ধতি আর ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি, এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে অল্টারনেটিভলি দিয়ে থাকে, ঠিক আছে? দেখো একটু মন দিয়ে শুনে নাও। হেবার পদ্ধতি যখন বলতে হবে তখন আমাকে প্রথমেই বিক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। দেখো নাইট্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া হয় বল? হাইড্রোজেনের বিক্রিয়া হয়। এখানে আমার লিখতে লিখতে আর কি অভ্যাস হয়ে গেছে, আমি যখনই লিখি 3H2 লিখে ফেলি, কিন্তু তোরা যখন প্রথমবার লিখবি তোদেরকে ব্যালেন্সটা নিজেকে একটুখানি ভেবে করতে হবে। আমার আসলে লিখতে লিখতে বিষয়টা অভ্যাস হয়ে গেছে পুরো, যখনই লিখবো আমি 3H2ই বেরোবে আমার মুখ থেকে, ঠিক আছে? দেখো এরকম একটা উভমুখী সাইন দেবে, কারণ বিক্রিয়াটা কিন্তু উভমুখী হয়, ঠিক আছে? এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যামোনিয়াই উৎপন্ন হবে। আচ্ছা অ্যামোনিয়াটাও কিন্তু দেখো গ্যাসিয়াস সাবস্টেন্স, এবং এর সাথে অবশ্যই এইটা লিখবি, খুব মারাত্মক এটা, এটা না লিখলে হাফ নাম্বার কাটা। 22.4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? এবার একটু অনুঘটকগুলো লিখে দিই। অনুঘটক হচ্ছে অ্যালুমিনা ও K2O মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটক। কখনো প্রশ্ন জেগেছে যেখানে অনুঘটকটা কি? অনুঘটকটা হচ্ছে আয়রন চূর্ণ। তাহলে অ্যালুমিনা আর কেটুওটা কি? এরা হচ্ছে উদ্দীপক, মানে এরা অনুঘটকটাকে আরো একটু বেশি উদ্দীপিত করে দেয়, ঠিক আছে? আচ্ছা এখানটায় টেম্পারেচারটা পরীক্ষার জন্য খুব দরকার। টেম্পারেচারটা কত? 550 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর বায়ুমণ্ডলীয় চাপটা কত? 200 ATM, ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্টটাকে কিভাবে লিখবো? লিখবো অ্যালুমিনা ও কেটিও মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ATM চাপে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। ব্যাস কমপ্লিট। চলো তাহলে এটাই ছিল অ্যামোনিয়া শিল্প পদ্ধতি। নেক্সট কি আছে বলো? নেক্সট আছে দেখো ইউরিয়া। এই ইউরিয়া কথাটা বলতে গিয়ে কিন্তু দুটো জিনিস আমাকে শুরুতে বলতে হবে। কি কি জিনিস মন দিয়ে দেখো। ইউরিয়া থেকে দুখানা ওষুধের নাম কিন্তু ভালো করে পরীক্ষার জন্য পড়ে যাবি। একটা হচ্ছে কালা জ্বরের ওষুধ, সেই কালা জ্বরের ওষুধটার নাম কি বল? কালা জ্বরের ওষুধের নাম হচ্ছে ইউরিয়া স্টিবামিন। আর আরেকটা জিনিস তোকে পড়তে হবে, সেটা হচ্ছে ঘুমের ওষুধ, যেই ওষুধটার নাম হচ্ছে বারবিটিউরেট।
এই দুটো ওষুধ তুই পড়ে যাবি, যদি পরীক্ষাতে ওষুধের নাম জিজ্ঞাসা করে এই দুটোর মধ্যেই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কিন্তু দেখ ইউরিয়া জৈব সার রূপে ইউজ করা হয়। এছাড়াও একটা বিস্ফোরক পদার্থ আছে যার নাম নাইট্রোসেলুলোজ, সেটা প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। ইউরিয়ার যে শিল্প উৎপাদন আছে সেইটার জন্য আমাদের যেটা মেনলি লাগে সেটা হচ্ছে 2 আয়তন অ্যামোনিয়া। লিখে রাখ এটা, 2 আয়তন, আয়তনটা খেয়াল রাখিস, অ্যামোনিয়া ও 1 আয়তন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এবার একটুখানি বিক্রিয়াটা দুটো ধাপে হয়, দুটো ধাপ দেখাচ্ছি, মন দিয়ে দেখ। প্রথম ধাপে এই যে অ্যামোনিয়া আছে আর এই যে কার্বন ডাই অক্সাইড আছে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এখান থেকে তোকে একটুখানি টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। কত টেম্পারেচার বল? টেম্পারেচারটা হচ্ছে 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা তোর এটিএমটা আছে সেটা হচ্ছে 150 এটিএম। যখন দেখ এরা দুজন যুক্ত হবে তখন কি উৎপন্ন করবে বল? এখান থেকে অবশ্যই 2। এবার দেখ ফান্ডাটা দেখে নে, কি করে লিখবি? প্রথম যে অ্যামোনিয়াটা আছে সেখান থেকে একটা হাইড্রোজেন কমা, NH2 লেখ। CO2 যেটা আছে CO2টাকে এইভাবে লিখে দে, COO। আর পরের যে তুই প্রথমটা থেকে একটা হাইড্রোজেন কমিয়েছিলি তো, পরের অ্যামোনিয়াটার মধ্যে একটা হাইড্রোজেন জুড়ে দে, তাহলে কি উৎপন্ন হয়ে গেল বল? NH4। আর কিচ্ছু উৎপন্ন হবে না, কারণ সবটাই জুড়ে দিয়েছি। এই যে পদার্থটা দেখ উৎপন্ন হয়েছে, এই পদার্থটার একটা নাম আছে, নামটা কি প্রত্যেকেই জানিস, নামটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। আর পরের ধাপে কি হবে মন দিয়ে দেখো, পরের ধাপে এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা লেখার তোদেরকে একটা সুন্দর কৌশল আমি শেখালাম, এইটা বিয়োজিত হয়ে যাবে। কিভাবে বিয়োজিত হবে? বিয়োজিত হবে দেখ ঠিক এরকম ভাবে, এই যে দেখতে পাচ্ছিস H4 আছে, এখান থেকে দুটো হাইড্রোজেন বাদ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছিস দুটো অক্সিজেন আছে, এখান থেকে একটা অক্সিজেন বাদ হয়ে যাবে। তাহলে কত বাদ হলো বল? জল বাদ হয়ে গেল। তাহলে দেখ প্রথমে NH2 আছে, চুপচাপ NH2টা লিখে দাও। কার্বন আছে, চুপচাপ কার্বনটা বসিয়ে দাও। দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেন বসাও। এখানটা NH4 ছিল, NH2 বসাও। কমপ্লিট। আচ্ছা, বেরোলো কি? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে কি বেরোলো বল? আলটিমেট জল বেরিয়ে গেল। এই যে পদার্থটা উৎপন্ন হয়েছে NH2CONH2, এইটার নামই কিন্তু হচ্ছে ইউরিয়া। এই ছিল কিন্তু দেখ পুরোপুরি তোদের অ্যামোনিয়া পার্টের এন্টায়ার ডিসকাশন। এই ডিসকাশনটা যদি প্রত্যেকের ভালো লেগে থাকে, বিক্রিয়াগুলো শেখার যদি একটা অন্যরকম আঙ্গিক তোরা দেখে থাকিস, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কর, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার কর এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নে। এর পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে। আমার ফিজিক্যাল সায়েন্সের 36 মার্কসের যে সিরিজটা শর্ট কোয়েশ্চেনের, সেটাকে ভালো করে দেখ। 36-এ 36 পাওয়া থেকে তোদেরকে কেউ আটকাতে পারবে না। ফার্স্ট ভিডিও অলরেডি লাইভ হয়ে গেছে, প্রচুর ছেলেমেয়ে দেখেছে, আর সেকেন্ড ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং জমিয়ে প্রিপারেশন করো। ঠিক আছে।